আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। ফালাস্তিনের নিয়মিত পডকাস্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, বরাবরের মতোই আমাদের স্টুডিওতে আজকে একজন অতিথি উপস্থিত আছেন। আশা করছি আপনারা সবাই চিনেন। আমাদের সাথে আজকে ফালাস্তিনের এই পডকাস্টে উপস্থিত আছেন হাফেজ রাশেদুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন রহমতুল্লাহ। আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় দর্শক, আমরা ইনশাল্লাহ আজকের এই পডকাস্টে জানার চেষ্টা করব হাফেজ রাশেদুল ইসলাম ভাইয়ের ব্যক্তিগত, তারপর প্রফেশনাল এবং রাজনৈতিক জীবন সহ আরও অনেক বিষয়। আশা করছি সবাই আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। তো ভাই, আমরা সরাসরি আপনার কিছু পরিচয় না দিয়েই শুরু করেছি, এজন্য যে আমরা যেন আপনার একবারে শুরু থেকে শুরু করতে পারি। তো আমরা যতটুকু জানি আপনার নাম হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ ভাই। তো আপনার জন্ম কোথায় এবং কোথায় পড়াশোনা, বেড়ে ওঠা? জি, আমি রাশেদুল ইসলাম তো নাম বলেছেন। আমার বাড়ি শেরপুর জেলা সদরে, শহর থেকে 5 কিলো দূরে, একেবারেই প্রত্যন্ত গ্রাম বলা যায়। সেখানেই জন্মগ্রহণ করেছি। আর আমার বেড়ে ওঠাটাও সেখানেই, অর্থাৎ একেবারেই কৈশোর যেটা, এবং তারুণ্য, যৌবন সব কিছুই শেরপুরে, মাটি এবং মানুষের সাথে বলতে পারেন। মাশাআল্লাহ। আর পড়ালেখা তো আমি প্রাইমারি পড়ালেখা করেছি বাড়ির পাশে প্রাইমারি স্কুল, সেখান থেকে মাদ্রাসায় পড়েছি, আলিয়া মাদ্রাসায়। এরপরে হিপস করেছি, হিপসের পরে আবার আলিয়া মাদ্রাসায় দাখিল করেছি ক্লাস 9-10। এরপর তামিল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে আলিম পাশ করেছি। এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স করেছি পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে। আর তারপর ডিপ্লোমা করেছি আইটির উপর। এর সবশেষে MBA করেছি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। মাশাআল্লাহ। আপনাদের ফ্যামিলিতে কে কে আছেন? আমরা 3 ভাই 2 বোন। আমার বাবা মা নেই, দুজনে ইন্তেকাল করেছেন। আমি সবার ছোট, বড় 2 ভাই, তারপরে 2 বোন, সবশেষে আমি। তো আমরা তো আপনার পড়াশোনা সম্পর্কে জানলাম। আসলে আপনার তো একটা ডাইভার্স ব্যাকগ্রাউন্ড আছে। এক কথায় যদি আমরা বলি যে বাংলাদেশে যে প্রচলিত শিক্ষা ধারাগুলো আছে, এর মধ্যে স্কুল, তারপর হচ্ছে মাদ্রাসা, তারপর হচ্ছে কওমি মাদ্রাসা, এই বিভিন্ন ধারা এবং বিশেষ করে বিশ্ববিদ্যালয় লেভেল পর্যন্ত প্রায় প্রত্যেকটি ডাইভার্স যে ধারাগুলোর আপনার একটা ছোঁয়া পেয়েছেন। তো সেই জায়গা থেকে আমরা যদি বলি যে প্রথমে মাদ্রাসা নিয়ে যে শুরু করি, আপনি তো যদি আলিয়া মাদ্রাসায় পড়েছেন একটা সময় পর্যন্ত, তো সেখানে আপনার মানে এখন বর্তমান যেই জায়গায় এসছেন, সে জায়গা থেকে আপনার ডাইভার্স পড়াশোনাটা আসলে আপনার কতটুকু কাজে লেগেছে আসলে বাস্তব জীবনে? আমার জীবনে সবচেয়ে ভালো লাগার বিষয়টা হচ্ছে আমি যেখানেই গিয়েছি, পড়ালেখার ক্ষেত্রে বলছি, মানে সেটাই আমার কাছে মনে হয়েছে যে এটা না হলে মনে হয় অনেক অপূর্ণতা থেকে যেত। যেমন আমি শুরুতে ক্লাস 1 পড়েছি মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায়। এরপর ওখান থেকে যখন আমি প্রাইমারি স্কুলে গেলাম ক্লাস 2 থেকে, মনে হচ্ছিল যে আমি কেন এতদিন স্কুলে আসি নাই। আচ্ছা। আবার যখন ওখান থেকে আমি ক্লাস 6 মাদ্রাসায় আবার ভর্তি হলাম, এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং যে ক্লাস 5 পর্যন্ত প্রাইমারি পড়াশোনা করে এসে আবার মাদ্রাসায় পড়া, অ্যাডজাস্ট করা কঠিন ছিল। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা না হলে আমার গ্যাপ হয়ে যেত। আচ্ছা। একইভাবে আমি একেবারেই মফস্বলের একটি হিপস মাদ্রাসা থেকে পড়াশোনা করেছি। অনেকেই বলবেন যে এই যুগে এসে এত মফস্বলে পড়ালেখা না করে হয়তো একটু শহরে পড়ালেখা করলে ভালো হতো। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি যে উস্তাদের কাছে হিপস পড়েছি, ওনার কাছে না পড়লে, না শিখলে আমি অনেক কিছু শিখতাম না। এরকম প্রত্যেকটা স্টেপেই এরকমই ঘটেছে আর কি। যাক, মাশাআল্লাহ। তো আসলে বাস্তবতা হচ্ছে আমাদের এখানে একটা মানে শিক্ষার কারিকুলাম এবং পদ্ধতি ভিন্ন হওয়ার কারণে আমাদের একটা ধারার মানুষের সাথে আরেকটা ধারার মানুষের চিন্তার মতো অনেক বেশি পার্থক্য, এবং এর একটা সুস্পষ্ট একটা বৈষম্য এবং সমস্যা কিন্তু সমাজে এই জন্য তৈরি হয়। একজনের সাথে আরেকজনের বোঝাপড়া আসলে হয় না। তো এই ক্ষেত্রে আপনি তো মোটামুটি ইউনিভার্সিটি যেহেতু পড়েছেন, মূল ধারা বলা যায় ইউনিভার্সিটিতে, এর আগে মাদ্রাসায় পড়েছেন। তো আপনার কি মনে হয় যে আসলে আমাদের এই শিক্ষা ব্যবস্থা নিয়ে যদি আমরা একটু বলি, তাহলে এটার কি একটু সমন্বয় হওয়া প্রয়োজন আছে, নাকি এভাবেই বিভিন্ন ধারা চলে যাওয়াটা বেটার আসলে? না, অবভিয়াসলি সমন্বয় তো হতেই হবে। মানে সমন্বয় হওয়া ছাড়া আসলে উপায় নাই। বা আমরা যদি একটি কমপ্লিট জাতি গঠনের জন্য কাজ করি, তাহলে তো অবশ্যই একটি কমপ্লিট শিক্ষা ব্যবস্থা লাগবে। আপনি ইউনিভার্সিটি থেকে শুরু করে যতগুলো জায়গা আছে আমাদের দেশের পড়ালেখার, সবগুলোতেই তো ইনকমপ্লিট সব কিছুই। সুতরাং এটা একটা বড় সমন্বয় ছাড়া আমরা কোনোভাবেই এগুলে খুব ভালো কিছু করতে পারবো না। তো এখন আমরা যদি আরেকটু জানতে চাই যে আপনার যে পড়াশোনার মানে পাশাপাশি আপনার একটা বড় পরিচয় হচ্ছে আপনি ইসলামী সংগঠনের সাথে যুক্ত ছিলেন। বিশেষ করে সর্বশেষ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।
তো আপনার এই পথ চলা আসলে কিভাবে শুরু হয়? আমি যেহেতু শুরুতে প্রাইমারি পড়েছি বা তারপরে গিয়ে হিপস পড়েছি, অর্থাৎ আমার ডাইমেনশনটা কিন্তু ভিন্ন দিকে চলে গিয়েছিল। আমাদের দেশের প্রচলিত যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে বেড়ে ওঠা, সেই দিক থেকে কেউ কওমি মাদ্রাসায় পড়লেন মানে সে ইসলামী ছাত্র শিবির অন্তত পক্ষে করার সুযোগ নেই। করার সুযোগ নাই, বা এটাকে খুবই খারাপভাবে দেখা। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি কোরআনের জ্ঞান অর্জন করার জন্য যে চেষ্টা করেছি, এটার পূর্ণতার জন্য ইসলামী ছাত্র শিবিরকে আমি পেয়েছি একেবারেই। এটাই আমাকে সবচেয়ে বেশি আপ্লুত করেছে বা আমাকে সমৃদ্ধ করেছে, ঋদ্ধ করেছে। অবশ্য খুব কিছু অর্জন যে করতে পেরেছি এটা বলার সুযোগ নাই, আমি ব্যক্তিগতভাবে তা মনে করি না। অন্তত কিছু অভিজ্ঞতা তো অর্জন হয়েছে, বিশাল, বাকিটা আল্লাহ সুবহানাহু এটা ওয়া তো তাআলা। বিশাল অভিজ্ঞতা, আমি বলবো যে অনন্য অভিজ্ঞতা। তা আপনার এই যে সব কিছুতে এক শুরু থাকে, আপনি মানে শেষ পর্যায়ে আলহামদুলিল্লাহ একবারে সর্বশেষ দায়িত্বটা আপনি পালন করেছেন। তো এটা শুরু তো একটা ছিল, তো এই শুরুটা আসলে কিভাবে হয়? আমাকে দাওয়াত দিয়েছেন আমার বাবা নিজেই, এবং তিনি কিন্তু ইনডিরেক্ট দাওয়াত দিয়েছেন, মানে ডিরেক্টলি দিতে পারতেন, কারণ আমাদের মধ্যে কোনো বলা যায় যে বাবা সন্তানের মধ্যে যেরকম একটা দূরত্ব অনেকের থাকে, আমাদের মধ্যে ছিল না। ফ্রি অ্যান্ড ফ্রাঙ্ক সব কিছু আমরা বলতে পারতাম। এরপরেও তিনি আমাকে উইলিংনেস দিয়েছেন যে অবশ্যই একটি ইসলামী সংগঠন করতে হবে, এটি কোরআনের নির্দেশ। এখন সেটি XYZ কি সেটা তোমাকে বের করে নিতে হবে প্রচলিত। এবং আমি জিজ্ঞেস করেছি যে আপনি আমাকে সাজেস্ট করেন যে কোনটা ভালো বাংলাদেশে। আপনি বলছেন না, এই সাজেশন তো আমি দেবো না, কারণ তোমার তো চক্ষু আছে, তোমার জ্ঞান আছে, বিবেক আছে, সেগুলো কাজে লাগিয়ে তুমি সিদ্ধান্ত নিবে। এবং আলহামদুলিল্লাহ আমি যখন প্রথম গিয়ে বলেছি যে আমি আজকে ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেছি, উনি বলছেন যে ঠিক আছে, তাহলে তুমি কাল থেকে শিবিরে তো ইয়ানত দিতে হয়, তো ইয়ানতটা আমার কাছ থেকে নিয়ে যেও। আচ্ছা, এরকম ছিল উৎসাহী একজন ব্যক্তি। এবং আমার বাবা তো মারা গেছে, আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করছি, আমার জীবনের শেষ বা বলা যায় বাবার জীবনের শেষ দিন পর্যন্ত আমাকে সাপোর্ট দিয়েছেন সংগঠন করার ক্ষেত্রে। মাশাআল্লাহ। একইভাবে আমার মা, তিনিও মৃত্যুর শেষ সময় পর্যন্ত আমাকে সাপোর্ট দিয়েছেন। ওনার সাথে সরাসরি ফোনে কথা বললেও উনি খোঁজ নিয়েছেন যে সংগঠনের ভাইরা কেমন আছেন। মাশাআল্লাহ। তো এটা একটা ইনফ্লুয়েন্স আপনার পিতামাতার ছিল, এটা আসলে শেষ পর্যন্ত আপনাকে এই পথে চলতে অনেক সহযোগিতা করেছে। আমার একটা উনি ঘটনাও আছে হ্যাঁ, কিন্তু, জি, এই জি, কি আমি বলে শুনতে চাই। শিবিরে আসার ঘটনা তো সরাসরি দাওয়াত যেটা বললাম, কিন্তু আরেকটা ইনডিরেক্ট দাওয়াত আমরা পেয়েছি অনেক ছোটবেলায় আর কি। আমাদের বাড়ির এলাকায় একটা ওই আগেরকার আমলে হলো যে খানকা ঘর টাইপের হ্যাঁ। থাকতো আর কি। আপনাদের এলাকায়, আপনার বাড়ি যদ্দূর জানি গফরগাঁও, ময়মনসিংহ। হ্যাঁ, ময়মনসিংহ, জি জি, এই এলাকায় থাকার কথা, নান্দাইলে। নান্দাইলে সরি। তো থাকে এরকম, ওখানে কিছু ভাইয়েরা বসে এরকম প্রোগ্রামাদি করতেন, বসতেন। আমরা যারা একেবারেই কিশোর ছিলাম তাদের একটা মানে খুব জানার আগ্রহ, কৌতূহল ছিল যে এই ঘরে কি বসে, হয়? মানে দেখলেই ভালো লাগে ভাইদেরকে, মনে হতো যে ওনাদের সাথে যদি কথা বলতে পারতাম, কিন্তু কথা হয়ে উঠতো না, Access ছিল না। একেবারেই ছোট ছিলাম তখন আমরা। তো ওই ঘরটা ছিল হলো আপনার নিচে মাটি, বেড়া বাঁশের। আচ্ছা, তো ওই ভাঙা বেড়ার নিচ দিয়ে একটা রিপোর্ট ফরম, প্রতিবেদন যেটা আছে শিবিরের, হ্যাঁ, সেটা ব্যক্তিগত রিপোর্ট। হ্যাঁ ব্যক্তিগত রিপোর্টের প্রতিবেদন ফরম, সেটা পড়েছিল। আমরা সেখান থেকে নিয়ে আসি, আমরা 3 চাচাতো ভাই। তখন এটা নিয়ে মসজিদে, ওনারা যেহেতু বসে কোথাও, আমরা কোথাওই বসবো, তখন মসজিদে গিয়ে বসলাম এবং এটা নিয়ে দেখলাম যে এটা তো খুব ভালো একটা ব্যাপার, যে এখানে সব কিছুই পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব রাখার সুযোগ আছে। তো তখন আমরা কি করব, এটা আমরা নিজেরাই বুদ্ধি করে সাদা কাগজে এটা ফরম্যাট করে রোল করে আমরা নিজেরা লিখে নিয়ে 3 জনে নিয়ে গেছি আর কি। তো এটা আমরা সম্ভবত 2 বার কি 3 বার ফলো আপ করেছি, কিন্তু এরপরে আর মনে নাই। বাট যেদিন আবার শিবিরের স্থানীয় থানার সভাপতি আমাদেরকে রিপোর্ট বই দিলেন, আরে কলাম তো একই রকম দেখছি, তাহলে ওইটা কি এটা ছিল, এরকম মনে হয়েছে আর কি। আচ্ছা, আচ্ছা। এটা একটা মানে ইন্সপায়ারিং ওইটা ঘটনা। ওই সময় বুঝতে পারেন না যে এটা জীবনের সবচেয়ে টাফ একটা জিনিস, রিপোর্ট রাখা অনেকের জি, ক্ষেত্রে জি। আসলে। তো ওইটা যদিও মানে খুব কৌতূহলের সাথে নেওয়া জি, হয়েছিল। তো সংগঠন আপনার ওইখানে পথ চলা শুরু, আপনার পরিবারেরও একটা ছোঁয়া ছিল। তো আপনার আব্বা আপনাকে চয়েস দিয়েছিলেন আসলে যে ইসলামী সংগঠন করতে হবে, কিন্তু এটা তোমার চয়েসের মধ্যে যেটা হয়। তো তারপর আপনার আব্বা মানে কি করতেন আসলে, ওনার ব্যক্তিগতভাবে উনি কেমন ছিলেন? উনি
ব্যক্তিগতভাবে কৃষক ছিলেন, আবার ব্যবসায়ীও ছিলেন, আবার শেষ দিকে এসে একটা ফার্মে চাকরিও করেছেন, বা শেষ জীবনে বলা যায় যে তিনি চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এখন আমাদের যেই বাস্তবতা, আপনি তো তারপরে এলাকার পড়াশোনা শেষ করে তো রাজশাহীতে চলে আসেন, এর মাঝখানে কোথাও? না, আমি তো এলাকায় দাখিল পাশ করি, হ্যাঁ। এরপরে তামিরুল মিল্লাতে আসি, এখান মিল্লাতে। থেকে আলিম পাশ করি, এরপর তারপর রাজশাহী। রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো এখন যদি আমরা যে ইসলামী রাজনীতি নিয়ে আসলে বিভিন্ন ধরনের কথা, বিভিন্ন কিছুই আসলে আছে, তো যেহেতু আমাদের এখানে অনেক যুবকরা শুনবেন, তো ইসলামের মধ্যে এই যে বিভিন্ন দল, বিভিন্ন গ্রুপ, তারপর এরকম অনেকে সাধারণ মানুষ প্রশ্ন করে যে ইসলামের মধ্যে এত দল গ্রুপ কেন? সবার তো ইসলাম একই, তো এইসব দল কেন থাকবে? তো এটা সম্পর্কে অনেকেই প্রশ্ন করে। তো আপনার জায়গা থেকে আপনি আসলে কি ধরনের উত্তর দিবেন যে মানুষজন যে আমি এটাকে দল গ্রুপ হিসেবে, মানে তথাকথিত দল গ্রুপ বলতে যা মানুষ বোঝেন, আমি সেই দৃষ্টিকোণ থেকে ভাবছি না। আমি বরঞ্চ ভাবছি যে এটা একটা কি বলে এটাকে, ভিন্ন ডাইমেনশনে এক একজন এক এক জায়গা থেকে কাজ করছেন, সবাই তো একই লক্ষ্য, যে আল্লাহর সন্তুষ্টি লাগবে আমার এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের একটা বড় দায়িত্ব, যে তার দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে যেতে হবে, এবং চূড়ান্ত ফয়সালা হিসেবে আমরা কি বলে চূড়ান্ত সফলতা যেটা যালিকাল ফাউজুল আযীম, সেটা আমরা লাভ করব। তো এখানে কে কোন দল থেকে করছেন এটা তো খুব বেশি ম্যাটার করে না। চিন্তাধারাগত দিক যদি এক থাকে, তাহলে ভিন্ন ভিন্ন সিস্টেম, ভিন্ন ভিন্ন পলিসি প্রণয়নের মাধ্যমে যদি এই পথে আমরা হাঁটতে পারি সবাই, আমি তো মনে করব যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার যে ক্রাইসিসটা, সেই ক্রাইসিসের জন্য এটা একটা প্রাসঙ্গিক ব্যাপার। আচ্ছা, আপনি যদি হঠাৎ করে বলে দেন যে একটা ফরম্যাটে শুধুমাত্র চলবে, ইউনিভার্সিটি ফরম্যাট, হ্যাঁ, অথবা কওমি মাদ্রাসা ফরম্যাট, অথবা আলিয়া মাদ্রাসা ফরম্যাট, বা স্কুল ফরম্যাট, তাহলে তো হবে না, বাকিরা তো এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তো এখন এই যে বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের ব্যাপারে তো অনেক ধরনের কথা, আমরা মিথ এবং বিভিন্ন কথা প্রচলিত আছে। আবার আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে মানুষের মধ্যে একটা অনেক ধরনের ইমাজিনেশন বা পত্রিকার বা সোশ্যাল মানে মিডিয়ার কিছু তৈরি কিছু ডিপিকটেশন আছে বা চিত্র মানুষ তুলে ধরে আর কি, যে ছাত্র শিবির মানুষের রক কাটে, তারপরে হচ্ছে এই সেই অনেক কিছু। তো এই বিষয়ে আপনার অবশ্যই আপনি জীবনে হয়তো হান্ড্রেডস অফ থাউজেন্ডস টাইম আপনি এটা উত্তর দিয়েছেন আমার মনে হয়। তো তারপরেও আপনার আমাদের দর্শকের জন্য কি বলবেন আসলে এগুলোর কি ধরনের শিবিরের যারা শপথের জন্য শক্তি নন, অর্থাৎ আপনারা জানেন যে শিবিরের সদস্য সর্বোচ্চ শপথ, এর আগে সাথী শপথ আছে, সাথী হননি বা সাথী হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, বা কর্মী সমর্থক সাধারণ ছাত্র তো আছেই, সবারই এই প্রশ্ন আছে। আপনি যেটা বলেছেন যে হাজারো না, আমি মনে করব যে এটা এমন কোনো পাবলিক স্পিচ দেইনি যেখানে এই প্রশ্নের সম্মুখীন হয়েছি। এটি আসলে আপনি বলে ফেলেছেন যে এটি বড় ধরনের একটি প্রোপাগান্ডা, এবং এটি হয়েছে। আমি 2014 সালে শেরপুরে গ্রেপ্তার হয়েছিলাম। সেই গ্রেপ্তার অবস্থায় আমার পরীক্ষা ছিল, অর্থাৎ আমি আমার মূল তত্ত্বীয় পরীক্ষা দিয়েছি, প্র্যাকটিক্যাল পরীক্ষাটা বাকি ছিল। এরপরে যখন আমি বের হলাম ততক্ষণে আমার পরীক্ষার টাইম চলে গেছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা। আমার ফ্রেন্ডরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলে 3 মাস পিছিয়েছিল। আমি তাদের প্রতি চরম কৃতজ্ঞ, এখনো পর্যন্ত আজীবন থাকবো ইনশাল্লাহ। তো এরপর আমি যখন যাই, ওখানে একটা নিজ ব্যবস্থাপনায় পরীক্ষা দেওয়ার সিস্টেম আছে, কন্ট্রোলার বরাবর অ্যাপ্লিকেশন করে সেটা দিয়েছি। তো তখন আমাদের টিচারদের রুমে রুমে গিয়ে পরীক্ষা দিয়ে আসতে হতো, প্র্যাকটিক্যাল পরীক্ষাটা 5 ঘন্টা থাকতে হবে প্র্যাকটিক্যাল পরীক্ষায়। এখানে আমার 2জন স্যার ছিলেন, তারা সরাসরি আওয়ামী লীগ করতেন। ওনাদের একেবারে জিজ্ঞাসা, একজন সহকারী প্রক্টরও, যে তোমরা অমুককে রক কাটলা, এই কাটলা, সেই কাটলা। তা আমি জিজ্ঞেস করেছিলাম যে স্যার, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটার উত্তর পেলেই আমি আমার ক্লারিফিকেশনটা দেব। বলছেন বলো। আমি বললাম যে আপনি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর বা আপনার টিম আজও পর্যন্ত 3 সপ্তাহের মধ্যে সেই সময়কার যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সেক্রেটারি ছিল তুহিন, সেই তুহিনের উপর নৃশংস হামলা, হত্যাকাণ্ডের উদ্দেশ্যে হামলা, যেটা ভয়ঙ্কর, সেটার তদন্ত প্রতিবেদন এখনও দেওয়া হচ্ছে না। তখন 1.5 বছর অতিক্রম হয়ে গেছে। আচ্ছা, 3 সপ্তাহেরটা 1.5 বছর অতিক্রম হয়ে গেছে, এখনও দিচ্ছেন না কেন?
স্যার বলছেন যে লেখো তাড়াতাড়ি, ফর্মে চলে যাচ্ছে। তো বিষয়গুলো ওই আলোচনায় আর ওটা যাওয়ার কোনো সুযোগ তো নাই ওনার, কারণ উনি যদি এটা আমার সাথে যদি ডিবেটে যান উনি, তাহলে উনি হেরে যাবেন। আসলে এটাই একটা বড় ধরনের প্রোপাগান্ডার ইস্যু হিসেবে বেছে নিয়েছে এদেশে। তো এরকম প্রোপাগান্ডা তো আসলে বিশেষ করে ইসলামী সংগঠন দলগুলোর ব্যাপারে বিভিন্ন ধরনের আছে, এবং শুধুমাত্র যে আউটসাইড থেকে যারা চিন্তা করে, ইসলামী দলের বাইরে থেকে বা মানে ইসলামী পড়াশোনার বাইরে যারা পড়াশোনা করেছেন তাদের থেকে যে প্রশ্নগুলো আসে এরকম না। অনেক ক্ষেত্রে ইন্ট্রা একটা ডিবেট বা একটা আছে, যেমন ইসলামপন্থীদের মধ্যে যে বিভিন্ন ধারা আছে তারা অনেক সময় ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীকে অনেক সময় এই ধরনের একটা আমি যদি বলি ব্লেম বা কি বলা যায় এটাকে, অপবাদ দেওয়ার চেষ্টা করে আসলে। সেটার ব্যাপারে আপনার আমি বলবো যে এটা খুব মানে না জানার কারণে এটা ঘটেছে, মানে যে খুব জেনে বুঝে তথ্যভিত্তিক বলছেন এটা বলছেন না, মুখে মুখে চলছেই এরকম আর কি। খুব আহামরি এখানে সিগনিফিকেন্ট কোনো পয়েন্টও নাই কারোর কাছে, বা অকাট্য করে বলার জন্য যে তার একটা নৈতিক শক্তি লাগে সেটাও তার মধ্যে নাই, বলছেন। আমি মনে করি যে এগুলা ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে কমে গেছে। তো অনেক ধরনের প্রোপাগান্ডা ছিল এক সময়। এখন আপনার জায়গা থেকে আমি যতটুকু জানি, যেহেতু আপনি মোটামুটি সব ঘরানার ইসলামী ছাত্র সংগঠন এবং সাধারণ ছাত্র সংগঠন সবার সাথে একটা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে আসছেন, এখনও বিভিন্ন ঘরানার মানুষের সাথে আপনার উঠা বসা চলাফেরা। তো সেই জায়গা থেকে আমরা যেই দুইটা ধারা দেখি, একটা হচ্ছে আলিয়া মাদ্রাসার ধারা আর একটা হচ্ছে কৌমি মাদ্রাসার ধারা। এই ধারার মধ্যে যেই এক ধরনের আমরা বলি যে স্নায়বিক একটা চলে আর কি, এক ধরনের টান বিষয় চলে, বা একজন একজনকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করা হয়। তো এটা তো সামগ্রিকভাবে আমরা যতটুকু বুঝি যে ইসলামপন্থার জন্য পজিটিভ কিছু না। তো এই জন্য ইসলামী ছাত্র শিবির আসলে কী ধরনের ভূমিকা রেখেছে এখন পর্যন্ত আপনার মনে হয়? আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে যে ইসলামী ছাত্র শিবির নয় শুধুমাত্র, সকল সংগঠনেরই প্রায় এই উদ্যোগ আছে যে আমরা যেন কাছাকাছি অবস্থান করতে পারি, একই রকম কর্মসূচির মানে মৌলিক বিষয়গুলো তো একই। আমরা শুরুতে যেমনটা বললাম আর কি, মানে কোনো কি পার্থক্য আছে? ইসলামকে আমরা ইমানকে আকিদাকে কেটে তো ছোট করতে বড় করতে এই আঁকা বাঁকা করতে পারবো না, এটা কিন্তু আমরা সবাই জানি, সবাই এ ব্যাপারে একমত। কিন্তু ওই হয় কি যেটা যে কিছু পুশিং ফ্যাক্টর আছে, যে বাহির থেকে কেউ কিছু বিষয়ে আমাদের উপর পুশ করে, আমাদের ভাইদের উপর একজনের ব্যাপারে আরেকজনকে বলার ব্যাপারে পুশ করে। বিশেষ করে আমি বলবো যে সোশ্যাল মিডিয়া এক্ষেত্রে একটা বড় ধরনের ঝামেলা। একজন একটা বলে ফেলছে, ওটা আর খণ্ডন করছেন না উনি, আমরা হয়তো বলে ফেলছি, আমরাও সেটা খুব বেশি এরকম হয়ে যাচ্ছে আর কি। আমি মনে করি যে বর্তমানে বিগত সময়ের চেয়ে অনেক মানে কাছাকাছি আমরা আছি। আমি শুধু একাই, আপনি বলেছেন যে আমি খুব চেষ্টা করেছি বা করছি, আমি একা করছি বিষয়টা এরকম নয়, সবাই আমরা চেষ্টা করছি, চেষ্টার ময়দানেই আছি। তো আশা করি যে এটা খুব সহসাই আর থাকবে না। আর বর্তমানে তো উম্মার কল্যাণে যেভাবে ছাত্র জনতার যে বিগত আন্দোলন হলো, মুভমেন্ট হলো, সেই অভ্যুত্থান আন্দোলনের মানে আপামর ছাত্র জনতা, কিন্তু সেখানে কে কৌমি, কে আলিয়া, কে ইউনিভার্সিটি, মানে কোনো ফ্যাক্ট ছিল না। এটা সবাই একসাথে এসে এখানে কাজ করেছি। আমার মনে হচ্ছে যে আমাদের মধ্যে যদি বসার প্রবণতা বাড়তে থাকে, আমরা যদি কাছাকাছি আমাদের বিষয়গুলো শেয়ার করতে পারি, তাহলে বাংলাদেশের যে মূল ক্রাইসিসটা, যে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে মানুষের কাছে ইসলামকে গ্রহণযোগ্য করার ক্ষেত্রে এখনও আমরা পিছিয়ে আছি, সেই একটা পয়েন্ট নিয়েই দেখবেন যে আমরা খুব শীঘ্রই একমত হয়ে গেছি এবং কাজ করা শুরু করেছি এক লাইনে একসাথে, ইনশাআল্লাহ। তো এখন আমি যেহেতু সংগঠন নিয়ে আলোচনা করছি, তো এর মাঝখানে আপনার এই ছাত্র জীবনে আপনি যে শিবিরের সাথে ছিলেন, এর মাঝখানে আপনি আরও বিভিন্ন ধরনের সংগঠনের দাওয়াত পেয়েছিলেন কিনা? পেয়েছি। সেটা কি ধরনের সংগঠন ছিল? মানে এমনি সেকুলার ধারার যারা রাজনীতি করে, নাকি ইসলামপন্থী? আমি সকল ধরনেরই প্রায় পেয়েছি বলা যায়। আমি যেমন কৌমি কেন্দ্রিক পড়াশোনা বা হিপস কেন্দ্রিক যখন পড়াশোনা করেছি, তখন তো কৌমি ভিত্তিক সংগঠনগুলোর বিভিন্ন প্রোগ্রাম আদিতেও গিয়েছি। আমি তো তাবলিগ জামাতেও গিয়েছি, তাদের সাথে কি বলে এটাকে, সময় লাগানো বলে ওটাকে, সময়ও লাগিয়েছি, আমি সময় দিয়েছি। এরপরে হচ্ছে যে যখন ঢাকায় আসলাম, ঢাকা আলিয়া ভিত্তিক বেশ কিছু সংগঠন আছে
যারা ইসলামী সংগঠন তারা আমাকে দাওয়াত দিয়েছে, তাদের প্রোগ্রামে নিয়েছে। এরপরে হচ্ছে যে ইউনিভার্সিটিতে যাওয়ার পর যেটা ঘটেছে যে বামপন্থী সংগঠন এর বিভিন্ন প্রোগ্রামাদিতে আমার যাওয়া হয়েছে, বিভিন্ন পাঠচক্রে যাওয়া হয়েছে। আবার এটা আমার কিউরিসিটিও ছিল, বামপন্থীদের নিয়ে অনেক কিউরিসিটি ছিল, অনেকেরই অনেক ওনাদের বক্তব্য আছে, বয়ানগুলো জানা ওদের মুখ থেকে কি বলছেন তারা, সেই বিষয়গুলো জানার জন্য চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ সব ধরনের বিষয়ের সাথেই আমার বলা যায় যে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা জানার সুযোগ হয়েছে। তো ছাত্র শিবিরকে নিয়ে আসলে বাংলাদেশের মানুষের অনেক প্রত্যাশা, বিশেষ করে যে আন্দোলন হলো 24-এর যে গণ অভ্যুত্থান হলো, এখানে ছাত্র শিবিরের একটা বড় ভূমিকা ছিল। সেটা যদিও একটা মহল এটা প্রথম দিকে স্বীকার করতে চায়নি, কিন্তু এটা এখন বাস্তবতা, সব মানুষই এটাকে স্বীকার করে নিয়েছে এবং এটা পজিটিভলি সবাই দেখছে। তো এখন ওই যে বিগত অনেকগুলো বছর, 16-17 বছর ছাত্র শিবির যে নির্যাতিত হয়েছে, তারপরে হচ্ছে আপনার বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে। তো আপনি অবশ্যই সে সমস্ত বঞ্চনা, সে সময় নির্যাতনের শিকার হয়েছেন। তো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে আপনি কারাগারে আসলে সর্বশেষ আন্দোলনের আগ পর্যন্ত কতবার গিয়েছেন, আসলে এটা জানার আগ্রহ আমার ব্যক্তিগতভাবে। আচ্ছা, সর্বশেষ বলতে আমরা তো এই জুলাইয়ের 19 তারিখে গ্রেপ্তার হয়েছিলাম এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদেরকে কারাগার থেকে বের করে নিয়ে আসা হয়েছে। এটা একটা অভিজ্ঞতা, বা এটা একটু এক্সেপশনাল অভিজ্ঞতা বলবো আর কি। কারণ কারাগার থেকে বের হওয়ার বিষয়টি আগের মতো ছিল না আর কি। কারাগার একটা খুবই ক্লাসিক্যাল সিস্টেম মেনটেন করে পরিচালিত হয়, সেটা এবার ঘটেনি আর কি। এর আগে গ্রেপ্তার হয়েছি ঢাকাতে, বাড্ডা থানায় একবার এক বাসায় গিয়েছিলাম দাওয়াত খেতে। ওখানে পাশ থেকে একজন বলে দিয়েছে যে এখানে একটা গোপন বৈঠক হচ্ছে। বহুবার গোপন বৈঠক থেকে আমরা গ্রেপ্তার হয়েছি। আরও একটা মজার বিষয় আছে যে মার্চ ফর ডেমোক্রেসি নামে একটা আন্দোলন হয়েছিল ঢাকাতে, সেখানে আমরা রাজশাহী থেকে ট্রেনে করে আসছিলাম আর কি। সে সময় বাসে আসাটা টাফ ছিল, বাস বন্ধ করে দিয়েছিল আর কি। তো সেই সময় আমরা টাঙ্গাইলে গ্রেপ্তার হয়ে যাই, পুরো ট্রেনকে আটক করে, এরকম অবস্থা আর কি। তো সেটা একটা বিরল ঘটনা। এরকম মোট 6বার গ্রেপ্তার হয়েছেন। যাক, আলহামদুলিল্লাহ। তো এখন এই যে আমাদের যে অভিজ্ঞতা, যারা বিশেষ করে ইসলামপন্থী যারা ছিল, তাদের এক ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছে বিগত বছরগুলোতে। তো আপনার কি মনে হয় যে এই আন্দোলন সফল হওয়ার পরে, ফ্যাসিস্ট হাসিনা দেশ ছাড়ার পর থেকে এক ধরনের স্বাধীনতা ফিলটা হচ্ছে কিনা আপনার, কি মনে হয়, বিশেষ করে ইসলামপন্থীদের জায়গা থেকে যদি বলেন? এখন তো বলা যায় যে অনেকটাই আমরা মুক্ত স্বাধীনভাবে চলাফেরা করছি, কথা বলছি। এত স্বাধীন পরিবেশ আমার জানা নাই বাংলাদেশে কখনো ছিল কিনা। হ্যাঁ, এটা তবে আমি মনে করি যে আরও এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্রাইসিসগুলোর একটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। বলা যায় যে একেবারেই তলানিতে অবস্থান করছে। এটা যদি ঠিক না করা হয় তাহলে এই মুক্ত স্বাধীন অবস্থা আবার বুমেরাংও হতে পারে, রাইট, কাল হতে পারে আর কি। এখন আপনার যদি জেল জীবনের অভিজ্ঞতা থেকে, বিশেষ করে আপনার জেলমেট যারা ছিলেন, বা এরকম রিমার্কেবল কারা ছিল আসলে, কথা বলার মতো, উল্লেখ করার মতো কারা কারা ছিল, বা আপনার তাদের সাথে কোনো বিশেষ স্মৃতি আছে কিনা? আচ্ছা, আমার একটা স্মৃতি আছে, হলো যে আমার কাছে কিছু ব্যক্তিত্বের কথাবার্তা অন্যরকম লেগেছে। যেমন 10টা কচরু মামলার কথা আপনার মনে থাকবার কথা। সেখানে অনুপ চেটিয়া নামক একজন ব্যক্তিকে, এটার অনেকগুলো রায় হয়েছে। হ্যাঁ। তো অনুপ চেটিয়া নামে একজন ব্যক্তি ছিলেন যিনি মূলত এটার মূল পরিবহনের নেতৃত্বে ছিলেন আর কি। তো তিনি কারাগারে গ্রেপ্তার ছিলেন রাজশাহীতে। ওনার সাথে দেখা করার সুযোগ হয়েছে। উনি প্রচুর পড়াশোনা করতেন। আচ্ছা। তো আমরা ওনার ব্যাপারে এরকম মোটামুটি নিশ্চিত জেনেছি যে এত পড়ালেখা করে কি করবেন বলেছি। আমি জিজ্ঞেস করেছি যে আপনি তো মোটামুটি শেষ, জীবন এখানেই কেটে যাবে অথবা ফাঁসি হবে বা এরকম কিছু হবে আর কি। ওনার একটা কথা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে। উনি বলছিলেন যে জেনে মরতে চাই। আমার কাছে এটা বলবো কি, ভাষা নাই আর কি, কীভাবে বলবো আর কি। জেনে মরতে চাই। তো একজন অমুসলিম জেনে মরতে চান, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হিসেবে অথবা সাধারণ মানুষদের উদ্দেশ্যে যে জ্ঞান অর্জন করার তাগাদাটা দিয়েছেন আর কি। আমার কাছে ওই দিন এটার উপলব্ধির ধরনটাই পাল্টে গেছে, চিন্তাটাই পাল্টে গেছে আর কি। আমার কাছে খুব ভালো লেগেছে। এরকম আরও অনেক মেমোরি আছে। তো এই যে আমরা একটা আন্দোলন করে একটা নতুন দেশ পেলাম, এখন এটা তো গড়ার দায়িত্ব আমাদের আসলে। বিশেষ করে যারা এই আন্দোলন করেছে, এই সময় এসে জেনজির কথা বলা হচ্ছে, যে একটা যারা এখন বর্তমানে তরুণ প্রজন্ম, তাদের কথা। এখন আমরা এই প্রজন্মের মধ্যে
আমরা একটা স্পৃহা দেখতে পাই যে স্বাধীন সার্বভৌম মানে নিজ পায়ে দাঁড়ানো একটা রাষ্ট্র আমরা দেখতে চাচ্ছি। এর আবার অনেকগুলো আমরা দেখছি চ্যালেঞ্জও সামনে চলে আসছে অলরেডি। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের আধিপত্য যেহেতু ক্ষুণ্ণ হচ্ছে, সে জায়গা থেকে আমাদের দেশে নানা ধরনের প্রপাগান্ডা অনেক কিছুই ছড়াচ্ছে আসলে। তো এই জায়গা থেকে আপনার এই আন্দোলনের পার্সপেক্টিভে যুব সমাজের জন্য কোনো কিছু বার্তা আছে কিনা, বলার আছে কিনা? আমি বলবো যে এখানে ভারতীয় আধিপত্যবাদ, আমেরিকান আধিপত্যবাদ, চায়না আধিপত্যবাদ, রাশিয়ান আধিপত্যবাদ, এরকম নানাবিধ খালি শুনি আমরা বা পড়ে এসছি, জেনে এসছি, আলোচনা করেছি আমরা অনেক। মুসলিম আধিপত্যবাদটার যে মানে একটা সুমহান ব্যাপার, এই ব্যাপারটা বোঝানোর জন্য আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এখন একটা সুযোগ আমাদের কাছে এসেছে আর কি। এটাকে কাজে লাগানোর জন্য আমাদের কাজ করতে হবে। আর এবারের আমাদের যে তরুণ প্রজন্ম, জেনজি, এদের যে চিন্তাধারাটা আমি কেন জানি দেখতে পাচ্ছি বা আমার কাছে এরকম একটা বাতাস মনে হচ্ছে যে খুব কাছাকাছি সময় আসবে আর কি, যে মুসলিমদের যে জাগরণের যে একটা ধারা নতুন করে চালু হওয়া দরকার, এটার একটা সুযোগ এখন আমাদের জন্য সৃষ্টি হয়েছে। এটা নিয়ে কাজ করতে হবে আমাদের তরুণ প্রজন্মতে। বিশেষ করে আমি বলবো এভাবে যে বর্তমান সময়ে আধিপত্যবাদ বিরোধী আন্দোলন যেমন চলছে, এটা হলো অন্য একটা দেশ, অন্য একটা গোষ্ঠী এসে আমাদের উপর ভর করছে। বাট আমাদের দেশের ইন্টারনাল কিছু আধিপত্য আছে। সেটা হলো সন্ত্রাসের আধিপত্য, চাঁদাবাজের আধিপত্য, কারোর মত চাপিয়ে দেওয়ার আধিপত্য, অর্থাৎ এখান থেকেও কিছু পুশিং হচ্ছে আর কি। এই জায়গাগুলো একযোগে রিমুভ করতে না পারলে তাহলে রাজনৈতিক ময়দান বলেন, সামাজিক অবস্থান বলেন, কোনো কিছুই সুন্দর থাকবে না, সুন্দর হবে না। আপনার সর্বশেষ দায়িত্ব ছাত্র শিবিরে তো সর্বশেষ ছিলেন হচ্ছে কেন্দ্রীয় সভাপতি। তো সেই জায়গা থেকে আপনি তো সারা বাংলাদেশের ছাত্রদেরকে দেখেছেন আসলে, শুধু সংগঠনে না, এর বাইরেও। তো সেই জায়গা থেকে আসলে আমাদের তরুণ সমাজের সংকটটা আসলে কোথায়, আপনার কি মনে হয়? তরুণ সমাজের সংকট না, তরুণ সমাজের উপর একটা সংকট চাপিয়ে দেওয়া হয়েছে। সেটা হলো শিক্ষার সংকট, সাংস্কৃতিক সংকট। তো সেই সংকট উত্তরণের জন্য আমার মানে দুঃখ হচ্ছে, আফসোস হচ্ছে যে এখন যেহেতু আমাদের সংকট নিরসনের জন্য কেউ নাই, আমরাই লেগে গেলাম, এরকম হয়ে গেছে এখন। মানে এই যে জেনজি বা তরুণ প্রজন্ম, যুবক, তারা নিজেরাই এখন এই সাংস্কৃতিক আধিপত্যবাদ, অন্যায় সংস্কৃতি যেটা আছে, কলুষিত সংস্কৃতি, সেখান থেকে বের হওয়ার জন্য উদ্যোগ নিচ্ছে। এবং বর্তমান রাজনৈতিক কলুষতা থেকে জাতিকে মুক্ত করার জন্য এই তরুণ প্রজন্ম উদ্যোগ নিচ্ছে, যুবকরা উদ্যোগ নিচ্ছে, শিক্ষার্থীরা উদ্যোগ নিচ্ছে। তো আমি মনে করব যে এটা আমাদের জন্য একটা বড় ধরনের দুঃখজনক ঘটনা যে আমাদের যারা সিনিয়র, আমরা যারা একটু তাদের অগ্রজ, তারা খুব বেশি ভূমিকা তাদের জন্য রাখতে পারি নাই আর কি। এক্ষেত্রে আমার অনুরোধ থাকবে যে তরুণরা যেহেতু আমাদেরকে এখন চোখে আঙুল দিয়েছে, সুতরাং চোখটাকে একটু কচলে পরিষ্কার করতে হবে, দেখতে হবে। মানে আমরা অনেক সময় মনে করি যে তরুণরা আর কি বুঝে বা এদের কি জ্ঞান আছে, যারা বিশেষ করে আমাদের অভিভাবক শ্রেণী যারা আছেন। তো এই সময়টা আমার দৃষ্টিভঙ্গিটা বোধহয় পাল্টানোর এটা বলার সুযোগ নাই দরকার। কারণ এটা যদি বলে কেউ, তাহলে তো ওদের উপর যে অপবাদটা দেওয়া হচ্ছে, অপবাদটা আমাদের উপরই আসবে। রাইট। যে আমরাই তাদেরকে এই পরিবেশ দিতে বাধ্য, মানে তাদেরকে বাধ্য করেছি এই ঘাটতির মধ্যে যেতে। তো আমরা সাংগঠনিক আলোচনা আপনার জীবনের অনেকগুলো বিষয় শুনেছি। সবশেষ এখন তো আপনি বাংলাদেশ জামাত ইসলামীর সাথে আছেন। জি। তো ইনশাআল্লাহ আজীবন ইসলামী আন্দোলনের সাথে থাকার যে নিয়ত করেছেন, তো সে জায়গা থেকে আপনি এখন, আমি রাজনৈতিক যদি আলোচনায় যাই, যে আপনার রাজনৈতিক জীবন এখন আসলে কি, বা আপনি কি ধরনের কাজ করছেন? আচ্ছা, আমি তো ধানমন্ডি থানায় কাজ করি, ঢাকা মহানগরী দক্ষিণের ধানমন্ডি থানায় আমিরের দায়িত্বে আছি। মূলত এখন জামাত ইসলামের মেইন স্ট্রিম কাজ যেগুলো, সেগুলোই করছি। আর জামাত ইসলামের কাজ তো নানা ডাইমেনশনের, বিশেষ করে রাজনৈতিক একটা ময়দান আছে, আবার ইসলাহ থেকে শুরু করে সকল দিকেরই কাজ আছে। সেই কাজগুলো আমি করার চেষ্টা করছি এখন। আপনার বাড়ি তো শেরপুরে। শেরপুর। তো সে জায়গা থেকে আপনার শেরপুরে যাওয়া হচ্ছে কিনা, বা ওখানকার মাটি মানুষের সাথে আপনার কেমন সম্পর্ক? যাতায়াত করছি, শেরপুরের মানুষের সাথে যোগাযোগ হচ্ছে এবং বিভিন্ন প্রোগ্রামাদি, ইনফরমাল ফরমাল দুই ধরনের কার্যক্রমে আমি সম্পৃক্ত আছি। যাক, ইনশাআল্লাহ আশা করি যে আপনাদের ইতিবাচক যে রাজনীতি, সেই রাজনীতির মাধ্যমে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, যেরকম বাংলাদেশ দেখতে চায়, একটা ইনসাফ ন্যায়ের বাংলাদেশ দেখতে চায়, কল্যাণ একটা রাষ্ট্র দেখতে চায়,
ইনশাআল্লাহ সেই রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, আমরা সেই আশা ব্যক্ত করতেই পারি। ইনশাআল্লাহ, অবশ্যই ইনশাআল্লাহ। অবশ্যই। তো আমরা যদি এখন যাই আপনার আপনি যখন সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন, বিভিন্ন কিছু লেখালেখি করতে হয়েছে, করেছেন। আ সাংগঠনিক জায়গা থেকে আপনাদের সাময়িকীগুলো, ম্যাগাজিনগুলো আছে, অনেক কিছুতে লিখেছেন। তো আপনার লেখক জীবন সম্পর্কে যদি আমরা কিছু জানতে চাই? এটা আসলে উল্লেখ করার মতো কিছু না। আমাকে লেখক বললে আমি খুবই লজ্জা পাবো, বা বলা যায় যে লেখালেখির কিছু মানে অপচেষ্টা করি আমরা টাইপের আরকি অবস্থা। কারণ লেখক হওয়ার জন্য যে পরিমাণ পাঠ করা দরকার, অধ্যয়ন করা দরকার, সেটার তো ধারে কাছে আমরা নাই। আমরা জেনেছি হলো মাওলানা মওদুদের কথা। তিনি হ্যাঁ। তার লেখক সত্তার হওয়ার পেছনের গল্প শুনেছি। তিনি কি পরিমাণ পড়াশোনা করেছেন। আমরা পড়েছি অধ্যাপক গোলাম আজম। তারা কিভাবে পড়ালেখা করেছেন, কত জনের কাছে, কত ধরনের ব্যক্তির কাছে গিয়ে একটু জ্ঞান আনার জন্য চেষ্টা করেছেন। আমরা মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, ইনাদের কথা শুনেছি আর কি, এ কে এম ইউসুফ সাহেব, শামসুর রহমান সাহেব। অর্থাৎ ইনারা যে পথিকৃৎ ছিলেন এই জ্ঞানের জগতে, সেই জায়গায় আমরা এখনও ভ্রূণ, একেবারে এক কথায় শেষ। তো এখন আপনি তো আমরা যতদূর জানি যে প্রচ্ছদ থেকে আপনার একটা বই এসছে। বই ঠিক না, একটা পুস্তিকা টাইপ। পুস্তিকা, মানে ছোট বই, তাই জি তো? জি জি, মানুষ গড়ার নববী শিল্প। মানুষ গড়া নববী শিল্প। তো সেটাতে আসলে কি সংক্রান্ত আলোচনা বা কি মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে? এটা হচ্ছে যে সিরাত অধ্যয়নের একটা অভিজ্ঞতার একটা এখানে প্রয়াস তুলে নিয়ে আসা হয়েছে। সিরাতের মূল যে ৩টি নির্যাস আমি পেয়েছি সেটি আমি লিখেছি আমার মতো করে। অর্থাৎ আধ্যাত্মিকভাবে কি যোগ্যতা অর্জন করা দরকার, হাসিল করা দরকার। এরপরে হচ্ছে যে জ্ঞানগত কোন কোন জায়গাগুলো আমাদের টাচ করা দরকার, এবং জাগতিক কোন কোন বিষয়গুলো আমাদেরকে অবশ্যই অর্জন করা দরকার। এই মূল দৃষ্টিভঙ্গিগুলো অভিজ্ঞতার আলোকে আমি লিখেছি এখানে। এটাকে সিরাতের গ্রন্থ বলার সুযোগ নাই। সিরাতের ব্যবহারিক একটা কি বলা যায় এটাকে, অভিজ্ঞতা বলা যায়। অভিজ্ঞতা মানে সিরাত থেকে আপনার যে বোঝ, বোঝ। যে অভিজ্ঞতা, সেটাই আপনি সেটা। তুলে ধরেছেন। জি। তো নিশ্চয়ই মানে এটাই মানে প্রথম বা এটাই শেষ না। তো আর সামনে কোনো কিছু চিন্তা আছে কিনা, বা কোনো কিছু গুছাচ্ছেন কিনা, হ্যাঁ, আরও লিখছেন কিছু কিনা? লেখালেখির কাজ চলছে, তবে খুবই ধারাবাহিক, মানে কি বলা যায়, খুব গতি কম ধারাবাহিক। আচ্ছা, মানে এরকম। ধারাবাহিকভাবে আস্তে আস্তে জি জি জি। আগাচ্ছে। তো আমরা ইনশাল্লাহ আশা করি যে আমরা আপনার লেখালেখির মাধ্যমে উপকৃত হব। আপনি পড়াশোনার মধ্যে দিয়ে যাচ্ছেন। ভয় পাই, আমি বলবো যে লিখতে ভয় পাই, হ্যাঁ। কারণ জ্ঞানের লিমিটেশন খুবই প্রকট। এখন লিখলে কি অসুবিধা হয় সেটা নিয়েই ভাবি বেশি আর কি, জন্য লেখালেখি কম করার চেষ্টা করি। আচ্ছা, যাক, মাশাআল্লাহ। তো ইনশাল্লাহ আল্লাহ বরকত দিন আপনার লেখালেখিতে। আশা করছি যে আমরা আরও ভালো কিছু পাবো। তো সবশেষ আমরা যদি শেষ করতে যেয়ে আমরা জানার চেষ্টা করব যে আপনি তো সংগঠন, তারপরে হচ্ছে লেখালেখি, এর বাইরে আপনার প্রফেশনাল জীবন সম্পর্কে যদি একটু জানতে চাই। আচ্ছা, আমি একটি কি বলে স্কিল ডেভেলপমেন্ট কোম্পানিতে চাকরি শুরু করি ছাত্রজীবন শেষ করে, অর্থাৎ শিবিরের কেন্দ্র থেকে বিদায় নিয়েই। সেটা হলো প্লান্টার স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড। এরপরে এখানে দায়িত্ব পালন করেছি এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসাবে। গত মে মাসে এখান থেকে দায়িত্ব শেষ করেছি। এরপরে আমি একটা হজ এজেন্সি এই কেন্দ্রিক কাজ করছি, পাশাপাশি আমার এলাকা কেন্দ্রিক কিছু ক্ষুদ্র কাজ আছে, শিক্ষা কেন্দ্রিক। মানে এখন আপনি ব্যবসায়ী বলা যেতে পারে নাকি? ব্যবসায়ী হওয়ার চেষ্টা করছি। ব্যবসায়ী হওয়ার চেষ্টা করছেন। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান। আমরা খুব অল্প সময়ের মধ্যে আপনার কাছ থেকে অনেকগুলো বিষয় জানার চেষ্টা করেছি। সবশেষ আমাদের এটা যেহেতু একটা বুকশপের পেজে যাচ্ছে, তো বই সংক্রান্ত আপনার যদি কোনো সাজেশন বা আমাদের যারা দর্শক আছেন, বিশেষ করে যুব সমাজ, তাদেরকে আপনার পড়ার প্রতি কী ধরনের উৎসাহিত করবেন? আচ্ছা, আমাদের তো বর্তমানে সবচেয়ে বড় একটা ক্রাইসিসে আমরা পড়ে আছি অলরেডি। সেটা হচ্ছে যে সব কিছু অনলাইনে চলে গেছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আমরা দুনিয়াকে দেখার চেষ্টা করি, বোঝারও চেষ্টা করি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আমি দুনিয়াকে বুঝে ফেলবো। আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ওয়ে, কিন্তু একমাত্র ওয়ে করার কোনো সুযোগ নেই। একমাত্র প্রধান ওয়ে যদি কিছুকে নিতে হয়, তাহলে সেটা হলো যে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। তো সেই কোরআনের জ্ঞান অর্জন করতে হলে তো আমাকে কোরআনের ভাষা জানতে হবে, এবং কোরআনের ভাষাকে বোঝার জন্য আরও আনুষাঙ্গিক কোনো সহযোগিতার জন্য কোনো বই যদি থেকে থাকে, পুস্তক থেকে থাকে, তাফসির, হাদিস, সেগুলো পড়তে হবে আমাদের। ব্যাপক ভিত্তিকে পড়ালেখা করতে হবে। বিশ্বের
যতজন গুরুত্বপূর্ণ ব্যক্তির কথা আমরা শুনবো তাদের কোনো ব্যক্তিরই পড়ালেখার বাইরে মানে কিছু অর্জন করে ফেলেছেন তিনি, অথবা কিছু অর্জন না করে হলেও জাতিকে কোনো খেদমত করেছেন সেটি আমরা দেখতে পাইনি এখন পর্যন্ত। তো এবং কোনো গবেষণা এটা বলে না যে পড়ালেখা ছাড়া কিছু হবে। আমি মনে করি যে সেই দিক থেকে বাংলাদেশে একটা নতুন ধারা চলছে বর্তমানে। বই পড়ার, বই কেনার ব্যাপক আগ্রহ চলছে, এবং এক্ষেত্রে যে অনলাইন বুকশপগুলো আছে খুবই ভালো ভূমিকা পালন করছে। আমি মনে করি যে এই প্রতিষ্ঠানটিও একটি ফালাস্তিনও অবশ্যই খুবই নজির সৃষ্টি করবে ইনশাআল্লাহ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফালাস্তিনের পক্ষ থেকে। পাশাপাশি যারা দর্শক শ্রোতা ছিলেন, আমাদের কথা শুনেছেন, আপনাদের যদি আমাদের প্রতি কোনো ধরনের সাজেশন থাকে, পরামর্শ থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে অথবা মেসেজের মাধ্যমে জানাবেন। এবং আপনারা যদি কোনো কিছু জানতে চান, আমরা ইনশাআল্লাহ আমাদের আজকের যিনি অতিথি আছেন তার কাছে আমরা সেই মেসেজ পৌঁছিয়ে দেব, আপনাদের প্রশ্ন পৌঁছিয়ে দেব। আশা করছি বরাবরের মতোই আমাদের সামনে থাকবেন। দেখা হবে সামনের পডকাস্টে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।